সপ্তাহ ছয়েক আগে এক ভদ্রলোক এবং তার স্ত্রী একটা সাজানো গোছানো ফ্ল্যাটের খোঁজ করছিলেন। একটা নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা বাড়ির জানলায় বোর্ড ঝুলছে। তাতে লেখা আসবাবপত্রে সজ্জিত ফ্ল্যাট ভাড়া। পরিবেশ পছন্দসই হওয়ায় সপ্তাহখানেকের জন্য সেখানে একটা ফ্ল্যাট ভাড়া নিলেন, কিন্তু পুরো 3 দিনও সেখানে থাকতে পারলেন না। ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলেন। কোনো রকমে দ্বিতীয় রাতটা কাটিয়ে পরের দিন সকালেই সেই বাড়ির পরিচারিকাকে জানালেন এই ঘর তাদের পছন্দ হয়নি বলে তারা পুরো 1 সপ্তাহ থাকতে পারছেন না। পরিচারিকাটি বিরস বদনে বলল, আমি জানি কেন আপনারা থাকতে পারছেন না। আপনারা অন্যদের থেকে বেশি দিন থেকেছেন। খুব কম লোকই ফ্ল্যাটে 2 রাত কাটিয়েছে। তবে আমি স্বীকার করছি, তেনারা আপনাদের ওপর সদয়। তেনারা কারা? মৃদু হেসে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। কেন? তারা যারা এ বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়। তারা যেই হোক না কেন, আমি এ নিয়ে কিছু ভাবি না। অনেক দিন থেকেই আমি তেনাদের জানি, আর এও জানি তারাই একদিন আমার মৃত্যুর কারণ হবে। এসব আমি পাত্তা দিই না। বয়স হয়েছে আমার, যে কোনো সময় মারা যেতে পারি। তখন তেনাদেরই একজন হয়ে যাব, আর এই বাড়িতেই থাকবো। পরিচারিকাটি এমন শান্ত সহজ স্বরে কথাগুলো বলল যে এ ব্যাপারে তার আর কথা বাড়াতে সাহস হলো না। 1 সপ্তাহের টাকা মিটিয়ে সেখান থেকে চলে এলেন ভদ্রলোক এবং তার স্ত্রী। একদিন আমার এক পণ্ডিত এবং দার্শনিক বন্ধু আমার কাছে ব্যাপারটা বলতেই আমি বললাম, তোমার কথা শুনে আমি বেশ কৌতূহল বোধ করছি। ভুতুড়ে বাড়িতে রাত কাটাতে আমি খুব মজা পাই। দয়া করে আমাকে সেই বাড়িতে নিয়ে যেতে পারবে, বা ঠিকানাটা যদি দাও। আমার বন্ধু ঠিকানা দিয়ে বিদায় হলো। আমি সোজা সেই বাড়ির অভিমুখে রওনা হলাম। এই জায়গাটা অক্সফোর্ড স্ট্রিটের উত্তর দিকে নিরিবিলি একটা ভদ্র পাড়ায়। দেখলাম বাড়িটা বন্ধ, জানলায় বোর্ড নেই, দরজায় কড়া নাড়তেও কেউ সাড়া দিল না। আমি ফিরে চলে আসছি এমন সময় একটা ছোট ছেলে বিয়ারের বোতল কুড়োতে এসে আমাকে বলল, স্যার, আপনি কি এই বাড়ির কাউকে খুঁজছেন? হ্যাঁ, শুনেছিলাম বাড়িটা ভাড়া দেওয়া হবে। ভাড়া? যে পরিচারিকাটি থাকতো সে আজ সপ্তাহ 3 আগে মারা গেছে, আর কাউকে ওখানে থাকতে দেখিনি। যদিও মিস্টার জে অনেক চেষ্টা করেছে, সে আমার মাকে তার টুকিটাকি কাজ আর বাড়িটার জানলা দরজাগুলো খোলা ও বন্ধ রাখার জন্য সপ্তাহে 2 পাউন্ড করে দিতে চেয়েছিল। মা রাজি হয়নি। রাজি হয়নি কেন? এই বাড়িটা ভুতুড়ে। যে বুড়ি পরিচারিকাটি এই বাড়িটায় থাকতো, একদিন লোকে দেখে সে তার বিছানায় ড্যাব ড্যাব চোখ মেলে মরে পড়ে আছে। তুমি মিস্টার জের কথা বলছো? আর সেই কি এই বাড়ির মালিক? হ্যাঁ। কোথায় থাকে সে? জি স্ট্রিটের 10 নম্বর বাড়িতে। সে কি করে? কোনো ব্যবসা আছে নাকি তার? না স্যার, তেমন কিছু করেন না। তিনি তো একা। তথ্য দেওয়ার জন্য ছেলেটিকে কিছু বকশিস দিয়ে সেই ভুতুড়ে বাড়িটার কাছে জি স্ট্রিটে মিস্টার জের খোঁজে গেলাম। সৌভাগ্য তাকে বাড়িতেই পেলাম। বেশ বয়স্ক লোক, চোখে মুখে বুদ্ধির ছাপ, চালচলনও আকর্ষণীয়। আমার নাম এবং আসার উদ্দেশ্য তাকে খোলাখুলি জানালাম। বললাম, শুনেছি বাড়িটা নাকি ভুতুড়ে। এমন সন্দেহজনক বাড়ি পরীক্ষা করার দারুণ ইচ্ছে। 1 রাতের জন্য হলেও যদি বাড়িটা আমাকে ভাড়া দেন তাহলে তো বেশ বাধিত হব। তার বদলে আপনি যত ভাড়া চাইবেন আমি দিতে রাজি আছি। মিস্টার জে সৌজন্য দেখিয়ে বললেন, স্যার, আপনার যতদিন ইচ্ছা বাড়িটা ব্যবহার করতে পারেন, ভাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যদি এই অদ্ভুত ব্যাপারের কারণটা খুঁজে বের করতে পারেন, আমি তার জন্য কৃতার্থ হব। আমি এটা ভাড়া দিতে পারবো না, কারণ কেউ এখানে আসতে চায় না, এমনকি কোনো কাজ করার লোকও না। দুর্ভাগ্যবশত বাড়িটাতে শুধু রাতে নয়,
দিনের বেলাতেও ভূতের তাণ্ডব নৃত্য হয়। বেচারা বুড়ি যে 3 সপ্তাহ আগে এখানে মারা গেছে, সে নিঃস্ব গরিব ছিল। তাকে আমি ওয়ার্ক হাউস থেকে নিয়ে আসি। ছোটবেলায় সে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসতো এবং এক সময় সে আমার কাকার বাড়ি ভাড়া দিয়ে দেখাশোনা করত। সে লেখাপড়া জানা শক্ত মনের মহিলা ছিল। একমাত্র তাকেই আমি এ বাড়িতে থাকতে পিড়াপিড়ি করেছিলাম। বাস্তবিক তার এই হঠাৎ মৃত্যুতে আশেপাশে বদনাম ছড়িয়ে পড়ায় কাউকেই এই বাড়িতে রাখতে পারছিলাম। ভাড়াটে তো নয়ই, যদি কেউ বাড়ির কর ইত্যাদি দিতে রাজি হয় তো 1 বছরের জন্য তাকে আমি বিনা ভাড়াতেও রাখতে পারি। কতদিন ধরে বাড়িটার এমন বদনাম? আম, আমি ঠিক বলতে পারবো না, তবে অনেক বছর হলো। সেই বুড়ি বলতো যখন সে এটা ভাড়া দিয়েছিল তার আগেও নাকি ভূতের অত্যাচার হতো। ধরুন 30-40 বছর আগে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে আমার জীবন কেটেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতাম। গত বছর আমি ইংল্যান্ডে ফিরে আসি। কাকার সম্পত্তির সঙ্গে এই বাড়িটাও পাই। আমি বরাবরই এই বাড়িটা বন্ধ থাকতে দেখেছি এবং কাউকে এখানে বাস করতে দেখিনি। শুনেছিলাম এটা ভুতুরে বাড়ি, আর কেউই এ বাড়িতে থাকতে চায় না। তাদের সে কথা শুনে আমি আজগুবি গল্প মনে করে হেসে উড়িয়ে দিই। এরপর বাড়িটা সরিয়ে রং করতে কিছু খরচপত্র করি, সেই সঙ্গে পুরনো আসবাবপত্রের সঙ্গে নতুন কিছু এনে সাজাই। তারপর বিজ্ঞাপন দিয়ে 1 বছরের মধ্যেই ভাড়াটে পেয়ে যাই। প্রথম ভাড়াটে ছিল একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তার মাইনের অর্ধেক টাকা পেনশন হিসাবে পেত। সে তার পরিবারের সঙ্গে এক ছেলে ও এক মেয়ে নিয়ে আর 4-5 জন চাকর নিয়ে এখানে আসে। কিন্তু পরের দিনই তারা বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। তারা এখানে অদ্ভুত কিছু দেখেছিল, যাতে তারা ভয় পেয়ে গিয়েছিল। আর তারপর আমি ওই বুড়িকে পরিচারিকা হিসাবে এখানে রাখি এবং তাকে ঘর ভাড়া নেওয়ার দায়িত্ব দিই। আমি কখনো এখানে পরপর 3 রাত থাকার মতো ভাড়াটে পাইনি। তাদের গল্প আপনাকে না বলাই ভালো। আপনি বরং নিজেই বিচার করে দেখুন। তবে কিছু দেখার বা শোনার জন্য তৈরি হয়েই থাকবেন এবং তার জন্য যা যা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন মনে করেন করবেন। এই বাড়িতে অন্তত 1 রাত কাটানোর জন্য আপনার নিজের কখনো আগ্রহ হয়নি? হ্যাঁ, কাটিয়েছি। 1 রাত নয়, দিনের বেলা 1-3 ঘন্টা। তবে একটা কথা খোলাখুলি বলি, প্রচন্ড সাহস না থাকলে আমার একান্ত অনুরোধ, 1 রাতও আপনি ও বাড়িতে কাটাতে যাবেন না। নানা বিপদের মধ্যেও আমার সাহসের পরীক্ষা হয়ে গেছে, আর নিজের ওপর আমার বিশ্বাসও আছে। মিস্টার জে আর বিশেষ কিছু না বলে বাড়ির চাবিটা এনে আমাকে দিলেন। ধন্যবাদ জানিয়ে আমি চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার একজন খাস ভৃত্য ছিল। সে ছিল খুবই স্ফূর্তিবাজ, নির্ভীক এবং কুসংস্কার মুক্ত লোক। তাকে ডাকলাম। এফ, তোমার নিশ্চয়ই মনে আছে জার্মানিতে আমার সেই পুরনো দুর্গে ভূত দেখতে না পেয়ে কীরকম হতাশ হয়েছিলাম। লোকে বলতো সেখানে স্কন্ধকাটা ভূত আছে নাকি। দেখো, এই লন্ডন শহরে একটা বাড়ি আছে, শুনেছি সেখানে নাকি ভূত আছে। সেখানে আমি আজ রাত কাটাবো। যা শুনেছি তাতে নিঃসন্দেহে কিছু নিশ্চয়ই দেখতে বা শোনা যাবে হয়তো, এমন কিছু যা সত্যিই ভয়ঙ্কর। তুমি কি আমার সঙ্গে সেখানে যেতে চাও? অবশ্যই স্যার। সে বেশ উৎফুল্ল হয়ে বলল, বেশ ঠিক আছে, এ নাও বাড়ির চাবি আর এই ঠিকানা। ওখানে গিয়ে আমার শোবার জন্য একটা ঘর ঠিক করবে। ফায়ার প্লেসে ভালো করে আগুন জ্বালবে। বিছানা পরিষ্কার করে জানলা দরজা খুলে আলো বাতাস ঢোকার ব্যবস্থা করবে। আর হ্যাঁ, দেখো সেখানে বাতি আর জ্বালানি যেন থাকে। আমার রিভলভার এবং ছুরিটা তুমি নিয়ে যাও। আমার অস্ত্রশস্ত্র ছাড়াও তুমি নিজেকে তৈরি রাখবে। যদি আমরা 1 ডজন ভূতের মোকাবিলা করতে না পারি তবে বৃথাই আমরা ইংরেজ। সারাদিন আমি জরুরি কাজের মধ্যেও এমন ডুবে রইলাম যে রাতের অ্যাডভেঞ্চারের কথা ভাববার কোনো অবকাশই পেলাম না। একা একা আহার সারলাম এবং বেশ দেরি করেই অভ্যেস মতো খেতে খেতে পড়তে লাগলাম। যে বইটা আমি বেছে নিয়েছিলাম সেটা মেকলের একটা রচনা। সিদ্ধান্ত নিলাম বইটা সঙ্গে নিয়ে যাব। এই রচনা শৈলীর মধ্যে আধ্যাত্মিক উন্নতির যথেষ্ট অবকাশ রয়েছে এবং বিষয়বস্তুর মধ্যে প্রত্যক্ষ জীবনের কুসংস্কারের
প্রতিষেধক হিসেবে এটা বিশেষ উপযোগী। রাত 9:30 নাগাদ বইটা পকেটে পুরে হাঁটতে হাঁটতে সেই ভুতুরে বাড়ির দিকে যেতে লাগলাম। আমার প্রিয় বুলটেরিয়ার কুকুরটাকেও সঙ্গে নিয়ে চললাম। খুব সাহসী। রাতে অন্ধকারে কোনো জায়গায় ইঁদুরের খোঁজ পেলে বা অদ্ভুত কিছু দেখলেই চিৎকার করে ওঠে। তখন গরমের রাত, তবে বাতাসটা বেশ ঠান্ডা। আকাশ মেঘাচ্ছন্ন। আকাশে সরু এক ফালি চাঁদ মৃদু আভা মেঘের ভেতর থেকে বেরোচ্ছে। অধিক রাতে মেঘ কেটে গেলে আলোটা উজ্জ্বল হয়ে উঠবে। গন্তব্যে পৌঁছে দরজায় কড়া নাড়তেই আমার চাকর এসে দরজা খুলে হাসি মুখে স্বাগত জানালো। সব ঠিক আছে স্যার, এই বাড়িটা বেশ আরামদায়ক। হ্যাঁ, আমি একটু হতাশ হয়েই বললাম, চোখে পড়ার মতো বিশেষ কিছু দেখনি বা শোনোনি? হ্যাঁ স্যার, অদ্ভুত কিছু শব্দ শুনেছি বটে। যেমন? এই আমার পেছনে পা ফেলে দ্রুত বেগে চলার শব্দ। দু একবার আমার কানের কাছে ফিস ফিস করে কি যেন কি বলল, আর কিছু নয়। তুমি ভয় পাওনি? আমি একটুও নয় স্যার। এফের এই দুঃসাহসিকতা আমাকে একটা বিষয়ে নিশ্চিন্ত করল যে যা কিছুই ঘটুক না কেন সে আমাকে ছেড়ে যাবে না। আমরা হলঘরের মধ্যে দাঁড়িয়ে সদর দরজা বন্ধ করলাম। আমার মনোযোগ কুকুরটার দিকে। প্রথমে সে বেশ উৎফুল্ল হয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করল, কিন্তু তারপরেই বন্ধ দরজার কাছে গিয়ে মুখ নিয়ে কি যেন শুঁকতে লাগলো আর বাইরে বেরোনোর জন্য দরজায় আঁচড়াতে লাগলো। আমি তার মাথায় আদর করে চাপড় দিতেই সে যেন পরিস্থিতিটা বুঝতে পেরে আমাকে ও এফকে অনুসরণ করল। বাড়ির ভেতরে সে আমার পায়ে পায়ে চলতে লাগলো। তার স্বাভাবিক অভ্যেস মতো অজানা জায়গায় অনুসন্ধিৎসু হয়ে আগে যাওয়ার প্রবণতা দেখা গেল না। আমরা প্রথমে নিচের তলার ঘরগুলো দেখলাম, তারপর রান্নাঘর, বিশেষ করে ভাঁড়ার ঘর। সেখানে দেখলাম 2-3টে মদের বোতল ঝুড়িতে রয়েছে, চারিদিকে ঝুলে ভর্তি। বোঝা যায় অনেক দিন এখানে পরিষ্কার করা হয়নি। তবে ভূতেরা নিশ্চয়ই মদখোর নয়। নজর কাড়বার মতো আর কিছুই নেই। পেছন দিকে একটা ছোট অপরিষ্কার বাগান উঁচু পাঁচিল দিয়ে চারিদিকে ঘেরা। ধুলো ভর্তি পাথর বাঁধানো পথে যেখানে আমাদের পা পড়ছে সেখানে দাগ রয়ে যাচ্ছে। এখানেই এই অজানা আশ্চর্য পরিবেশের মধ্যে আমি প্রথম বিস্ময়কর একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমার সামনে দেখলাম হঠাৎ একটা পায়ের ছাপ ফুটে উঠেছে। থমকে দাঁড়িয়ে চাকরের হাতটা ধরে ইশারায় সেই দিকে দেখালাম। সেই পায়ের ছাপের সামনে হঠাৎ একটা পায়ের ছাপ ফুটে উঠল। আমরা দুজনেই দেখলাম। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পায়ের ছাপও একটার পর একটা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ছোট পায়ের ছাপ, সম্ভবত শিশুর পা। খুব স্পষ্ট না হলেও বুঝতে অসুবিধে হলো না যে এটা নগ্ন পায়ের ছাপ। আমরা সামনের দেয়ালের কাছে যেতেই সেই অদ্ভুত ব্যাপারটা থেমে গেল। আমরা ফিরে আসার সময়ও সেটা আর দেখা গেল না। সিঁড়ি দিয়ে উঠে নিচের তলার ঘরগুলো দেখলাম। খাবার ঘর, পেছন দিকের একটা ছোট ঘর, তার থেকেও ছোট আর একটা ঘর, হয়তো কোনো চাকর থাকতো সেখানে। সর্বত্র মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছে। তারপর আমরা ড্রয়িং রুমে ঢুকলাম। চারিদিক বেশ ঝকঝকে তকতকে। আমি একটা চেয়ারে বসলাম। এফ টেবিলের ওপর একটা বাতি জ্বালিয়ে দিল। ঘরটাতে বেশ আলো হলো। তাকে দরজা বন্ধ করে দিতে বললাম। সে ঘুরতেই দেখলাম একটা চেয়ার নিঃশব্দে দ্রুত দেওয়ালের কাছ থেকে সরে এসে আমার সামনে
গজখানেকের মধ্যে এসে থামল। আরে, এ যে দেখছি মন্তর পড়া টেবিল ঘোরানোর থেকেও চমকপ্রদ। মনে মনে ভেবে হাসতে গিয়ে দেখলাম আমার কুকুরটা একটু পিছিয়ে এসে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করেছে। এফ ফিরে এলো। সে চেয়ার নড়ার ব্যাপারটা লক্ষ্য করেনি। সে কুকুরটাকে শান্ত করতে ব্যস্ত হলো। আমি চেয়ারের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছি। মনে হলো চেয়ারে বসে আছে বিবর্ণ নীলচে ধোঁয়াটে মানুষের মূর্তির এক দেহরেখা, কিন্তু সেটা এতই অস্পষ্ট যে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। কুকুরটা এখন শান্ত হয়ে বসে রয়েছে। আমার সামনের চেয়ারটা সরিয়ে দেওয়ালের কাছে নিয়ে যাও দেখি, আমি এফকে বললাম। এফ তাই করলো। হঠাৎ ঘুরে সে বলল, আপনি কি স্যার? আমি কি? মনে হলো কেউ আমাকে মারলো কাঁধের ঠিক এইখানটাতে। সে হাত দিয়ে জায়গাটা দেখালো। না, তবে এখানে কোনো জাদুকর রয়েছে, যদিও তাদের চালাকি ধরতে পারছি না। আমাদের ভয় দেখাবার আগেই ওদের ধরে ফেলব। আমরা আর বেশিক্ষণ ড্রয়িং রুমে বসে থাকতে পারলাম না, কারণ ঘরটা ভীষণ স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। ওপরের ঘরে আগুনের সামনে বসার ইচ্ছে হলো। যাবার সময় ঘরটা তালা বন্ধ করে দিলাম। নিচের সব ঘরই পরীক্ষার পর তালা মেরে দিয়েছি। উপরের ঘরটায় ভৃত্যটি আমার শোবার বন্দোবস্ত করেছে। সেইখানটা সব থেকে ভালো। ঘরটা বেশ বড়, রাস্তার দিকে দুটো জানলা, 4 পেয়ে ছোট বিছানাটা ফায়ার প্লেসের ঠিক উল্টো দিকে। আগুনের তাপ লাগছে। বাদিকে আমার বিছানা এবং জানলার মাঝে দেওয়ালে একটা মাত্র দরজা। সেই দরজা দিয়ে পাশের ঘরে আমার ভৃত্যের সঙ্গে যোগাযোগ করা যাবে। ফায়ার প্লেসের দুধারে দুটো দেওয়ালের সঙ্গে সাঁটানো দেওয়াল আলমারি। আলমারিতে তালা লাগানো নেই। আমরা সে দুটো পরীক্ষা করে দেখলাম। মেয়েদের জামাকাপড় ঝোলানোর হুঁক ছাড়া আর কিছুই নেই। দেওয়ালে ঘা মেরে দেখলাম সেটা নিরেট। ঘরগুলো দেখা শেষ করে আগুনের কাছে বসে শরীর গরম করতে লাগলাম। তারপর সিগারেট ধরিয়ে সমস্ত ব্যাপারটা মনে মনে ভাবতে লাগলাম। তখনও এফ আমার কাছেই রয়েছে। সিঁড়ির মুখে দরজাটাও বেশ ভালোভাবেই বন্ধ। অবাক হয়ে আমার ভৃত্যটি বলতে লাগলো, স্যার, যখন আমি এখানে প্রথম আসি তখন অন্য সব ঘরের সঙ্গে এই দরজার তালা খুলে রেখেছিলাম। ভেতর থেকে তা বন্ধ হতে পারে না, কারণ এটা একটা... তার কথা শেষ হওয়ার আগেই দরজাটা, যেটা আমরা দুজনেই কেউই স্পর্শ করিনি, হঠাৎ নিজের থেকেই ধীরে ধীরে খুলে গেল। আমরা পরস্পরের দিকে তাকালাম। একই চিন্তা আমাদের দুজনের মনে। কোনো মানুষের চালাকি নয় তো? আমি দৌড়ে সেখানে গেলাম। আমার পেছনে আমার ভৃত্য। একটা ছোট্ট খালি আসবাবহীন ঘর। কতগুলো খালি বক্স আর ঝুড়ি ঘরের এক কোণে পড়ে আছে। একটা ছোট জানলা, খড়খড়ি বন্ধ। ফায়ারপ্লেস নেই। আমরা যে দরজা দিয়ে ঢুকেছি সেটা ছাড়া আর কোনো দরজা নেই। মেঝেই কোনো কার্পেট নেই। অনেক দিনের পুরনো মেঝে, এবড়ো খেবড়ো, উই ধরা, এখানে সেখানে জোড়াতালি দেওয়া। কাঠের ওপর সাদা দাগ দেখলেই বোঝা যায় কোনো মানুষ নেই এবং লুকিয়ে থাকার মতো ঘরের কোনো জায়গা নেই। আমরা দাঁড়িয়ে ঘরের চারিদিক দেখছি। এমন সময় যে দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম সেটা আস্তে আস্তে কোনো শব্দ না করেই বন্ধ হয়ে গেল। আমরা বন্দী হয়ে গেলাম। এই প্রথম সারা শরীরে ভয়ের শিরশিরানি অনুভব করলাম।
আমার ভৃত্যটির কিন্তু তেমন কোনো অনুভূতি হলো না। ওরা স্যার, ওরা আমাদেরকে ফাঁদে ফেলতে পারবে না। আমি এক লাঠি মেরে ওই ঝড়ঝড়ে পুরনো দরজাটা ভেঙে ফেলতে পারি। আগে হাত দিয়ে খোলার চেষ্টা করো। যে ভীতি আমাকে পেয়ে বসেছিল তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে বললাম, ততক্ষণে আমি জানলার খড়খড়ি খুলে দেখি বাইরে কি আছে। জানলার খড়খড়ি খুলে দেখি বাড়ির পেছনের দিকে সেই বাগানটা দেখা যায়, যার কথা আগেই বলেছি। জানলার নিচে কোনো আলসে নেই, সোজা দেওয়াল নেমে গেছে। জানলা দিয়ে কোনো মানুষের পালাবার উপায় নেই, কারণ পা রাখার কোনো জায়গা না থাকায় তাকে একেবারে সোজা পাথরের ওপর গিয়ে পড়তে হবে। এর মধ্যে এফ দরজাটা খোলার বৃথা চেষ্টা করছে। সে আমার দিকে নীরবে তাকিয়ে দরজা ভাঙার জন্য আমার আদেশের অপেক্ষা করছে। এইরকম এক পরিস্থিতির মধ্যে পড়েও সে যে ভয় না পেয়ে এবং সাহস না হারিয়ে ধীর স্থির রয়েছে, তাতে তার প্রশংসা করতেই হয়। আমি তাকে অনুমতি দিলাম। যদিও সে একজন সবল পুরুষ, কিন্তু তার সর্বশক্তি নিষ্ফল হল। তার সজোর পদাঘাতে দরজা একচুলও নড়ল না। হাঁপাতে হাঁপাতে সে চেষ্টা বাদ দিল। আমি তখন নিজে চেষ্টা করলাম, তাও কাজ হলো না। আবার আমার দেহ ভয়ে শিরশির করে উঠল। মনে হতে লাগলো ঘরের মেঝের ফাটল থেকে অদ্ভুত ও ভয়ঙ্কর এক নিঃশ্বাসের শব্দ সমস্ত ঘর ভরিয়ে তুলছে। দরজাটা যেন নিজের ইচ্ছেই ধীরে ধীরে নিঃশব্দে খুলে গেল। আমরা এক ধাক্কায় সিঁড়ির সামনে গিয়ে পড়লাম। দুজনেই এক বিবর্ণ আলোর আভা দেখলাম, ঠিক মানুষের আকৃতির মতো, কিন্তু আকারহীন। আমাদের আগে আগে সেটা সিঁড়ি দিয়ে ছাদের ওপর উঠতে লাগলো। আমি আলোটা অনুসরণ করলাম, ভৃত্যটিও পেছন পেছন আসতে লাগলো। আলোটা উপরে উঠে ডান দিকে একটা ছোট্ট চিলে কোঠার ভেতর ঢুকল। দরজাটা খোলাই রইল। একই সঙ্গে আমিও ভেতরে ঢুকলাম। আলোটা একটু ক্ষুদ্র গোলকে পরিণত হয়ে জল জল করতে লাগলো। তারপর সেটা ঘরের কোণে বিছানার ওপর কিছুক্ষণ থেকে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল। আমরা বিছানার কাছে এগিয়ে গিয়ে সেটা পরীক্ষা করলাম। একটা পুরনো খাট, যা সাধারণত চাকর বাকরেরা ব্যবহার করে। বিছানার কাছেই একটা খোলা ড্রয়ার। বিবর্ণ একটা সিল্কের রুমাল আমার চোখে পড়ল। তাতে একটা সূচ গাঁথা রয়েছে, সেলাই কিছুটা রয়েছে। রুমালটা ধুলোয় ভর্তি। হয়তো এটা সেই বুড়ি পরিচারিকাটি। এই ঘরটা বোধহয় বুড়িটার শোবার ঘর ছিল। অন্য ড্রয়ারগুলো খুলে দেখার কৌতূহল হচ্ছিল। মেয়েলি কিছু পোশাক আর একটা ফিকে হলদে রঙের রিবনে দুটো চিঠি বাঁধা। চিঠি দুটো ছাড়া ঘরে লক্ষ্য করবার মতো আর কিছুই চোখে পড়ল না। আলোটাও আর দেখা গেল না। এবার আমরা যখন ঘর থেকে বেরোনোর জন্য ঘুরে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় পরিষ্কার শুনতে পেলাম আমাদের আগে আগে পা ফেরার একটা শব্দ হচ্ছে। আমরা অন্য চিলে কোঠাগুলো ঘুরে ঘুরে দেখলাম, সব শুদ্ধ। 4টে ঘর। পায়ের শব্দটা সবসময়ই আমাদের আগে আগে চলছে, অথচ কিছুই দেখা যাচ্ছে না, শুধুই পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমার হাতে চিঠিগুলো রয়েছে। ঠিক যখন আমি সিঁড়ি দিয়ে নামতে যাব, স্পষ্ট অনুভব করলাম আমার হাতের কবজিটা যেন কেউ ধরেছে এবং মৃদু চাপ দিয়ে আমার হাত থেকে চিঠিগুলো নেবার চেষ্টা করছে। আমি আরো জোরে সেগুলোকে চেপে ধরে রইলাম। সে চেষ্টা থেমে গেল।
আমরা আবার আমাদের শোবার ঘরে ফিরে এলাম। কুকুরটা আমাদের সঙ্গে যায়নি, সে আগুনের খুব কাছে কাঁপছে। চিঠিগুলো যখন পড়ছিলাম তখন আমার ভৃত্যটা একটা ছোট বাক্স খুলে অস্ত্রগুলো বার করে আমার বিছানার মাথার দিকে একটা টেবিলের ওপর সেগুলোকে রাখল। তারপর সে কুকুরের কাছে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করতে লাগলো, কিন্তু মনে হলো সে যেন কিছুই গ্রাহ্য করছে না। চিঠিগুলো খুবই ছোট, তারিখ থেকে জানা গেল ঠিক ৩৬ বছর আগের লেখা। সেগুলো কোনো লোক হয়তো তার কোনো মেয়ে বন্ধুকে লিখেছে, নয়তো কোনো স্বামী তার স্ত্রীকে লিখেছে। তাতে পূর্ব সমুদ্রযাত্রার উল্লেখ থেকে বোঝা যায় যে লেখক একজন নাবিক। বানান এবং হাতের লেখায় বোঝা যায় লোকটি অল্প শিক্ষিত, তবে ভাষা বেশ জোরালো। ভাষার আবেগের মধ্যেও ভালোবাসার ইঙ্গিত রয়েছে, তবে মাঝে মাঝে কিছু অপরিস্ফুট দুর্বোধ্য গুপ্ত কথার ইঙ্গিত রয়েছে, যা ভালোবাসার নয়, অপরাধের। আমাদের দুজনের দুজনকে ভালোবাসা উচিত, এইরকম একটা কথা আমার মনে পড়েছে। যদি সব কিছু ফাঁস হয়ে যায় তবে প্রত্যেকেই আমাদের কি ভীষণ অভিসম্পাত করবে। আবার রাতে তোমার সঙ্গে আর কাউকে ঘরে থাকতে দিও না, কারণ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো। আর এক জায়গায় লেখা, যা ঘটে গেছে তার আর কিছুই করার নেই। আমি তোমাকে বলছি, আমাদের বিরুদ্ধে কিছুই নেই যদি না মৃত পুনর্জীবন লাভ করে। এখানে লাইনের মধ্যে পাকা পাকা হাতে লেখা, বোধহয় মেয়ের, তারা জানে। চিঠির শেষে পরের তারিখ দেওয়া, একই মেয়ের হাতে লেখা, ৪ জুন সমুদ্রে হারিয়ে গেল। একই দিনে যেমন। চিঠিগুলো রেখে আমি চিন্তা করতে লাগলাম। আমার চিন্তাধারা আমার সমস্ত স্নায়ুকে দুর্বল করে তুলতে পারে, সেই ভয়ে মনকে আমি শক্ত করে তুললাম, যাতে আসন্ন রাতের যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি। আমি উঠে পড়লাম, চিঠিগুলো টেবিলে রেখে আগুনটা একটু খুঁচিয়ে আরও গনগন করে তুললাম। তারপর আবার মেকালের বই খুললাম। রাত 11:30 পর্যন্ত বেশ নিশ্চিন্ত হয়ে বই পড়লাম। তারপর বিছানায় শুয়ে আমার চাকরকে বললাম সে তার নিজের ঘরে চলে যেতে পারে শুতে, তবে যেন সজাগ থাকে। তাকে দুটো ঘরের মাঝের দরজাটা খুলে রাখতে বললাম। আমার মাথার কাছে টেবিলের ওপর দুটো বাতি জেলে একা ঘরে রইলাম। অস্ত্রের পাশে আমার হাতঘড়িটা খুলে রেখে আবার মেকলে পড়তে শুরু করলাম। আমার বিপরীত দিকে আগুন জ্বলছে, কুকুরটা তার সামনে শুয়ে ঘুমোচ্ছে। মিনিট 20 পরেই অনুভব করলাম একটা ভীষণ ঠান্ডা হাওয়া আমার গালের পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো আমার ডান দিকে যে দরজাটা দিয়ে সিঁড়ির সামনে দালানের সঙ্গে যাতায়াত করা যায় সেটা বোধহয় খোলা রয়েছে। কিন্তু কই, সেটা তো বন্ধ। বাঁদিকে তাকালাম, দেখলাম বাতির শিখা বাতাসের বেগে ভীষণভাবে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে দেখি টেবিলের ওপর থেকে আমার হাতঘড়িটা সরে যাচ্ছে আস্তে আস্তে। কোনো হাত দেখা যাচ্ছে না, অথচ ঘড়িটা চলে গেল। তড়াক করে লাফিয়ে উঠে এক হাতে রিভলভার, অন্য হাতে ছোরাটা নিলাম। ঘড়ির মতো সেগুলোর অবস্থা হোক আমি চাই না। অস্ত্র হাতে আমি ঘরের চারিদিকে চোখ বোলাতে লাগলাম। ঘড়ির কোনো চিহ্ন নেই। বিছানার মাথার দিকে জোরে থেমে থেমে 3 বার স্পষ্ট আওয়াজ শুনলাম,
আমার ভৃত্যটি চিৎকার করে বলে উঠল, আপনি নাকি স্যার? না না, তৈরি থেকো। ততক্ষণে কুকুরটাও উঠে পড়ে থাবা গেড়ে বসেছে, কান দুটো সামনে পেছনে দ্রুত নাড়ছে। সে এমনভাবে অদ্ভুত রকম করে আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমার সমস্ত মনোযোগ তার উপরেই ন্যস্ত হয়ে রয়েছে। আস্তে আস্তে সে উঠে দাঁড়ালো। তার গায়ের লোম খাড়া হয়ে গেছে, কাঠ হয়ে দাঁড়িয়ে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। কুকুরটাকে দেখার মতো মানসিকতা বা সময় আমার ছিল না। আমার চাকর তার ঘর থেকে বেরিয়ে এসেছে। ভয়ে তার মুখের রেখা এমনভাবে বিকৃত হয়ে আছে যে রাস্তায় তাকে দেখলে আমি চিনতেই পারতাম না। সে আমার পাশ দিয়ে দ্রুত বেগে যেতে যেতে ফিসফিস করে বলল, পালান পালান পালান, আমার পেছনে আসছে, পালান। সে দালানে যাওয়ার দরজাটা খুলে সবেগে বেরিয়ে গেল। আমি তার পেছনে পেছনে দৌড়ে তাকে থামতে বললাম, কিন্তু সে আমার কথা শুনল না। সিঁড়ির রেলিং ধরে 2-3টে সিঁড়ি লাফিয়ে নামতে লাগলো। সিঁড়ির মুখে দাঁড়িয়ে শুনলাম সজোরে খোলা এবং বন্ধ হওয়ার আওয়াজ। আমি এই ভুতুড়ে বাড়িতে এখন একা। কয়েক মুহূর্ত ভেবে ঠিক করতে পারলাম না যে ভৃত্যের পদাঙ্ক অনুসরণ করব কিনা। তবে আমার অহংকার এবং কৌতূহল এমন কাপুরুষের মতো পালিয়ে যেতে নিষেধ করল। আমার ঘরে আবার ফিরে এসে দরজাটা বন্ধ করে খুব সতর্কভাবে ভেতরের ঘরের দিকে এগোতে লাগলাম। তবে ভীতিকর কিছু ঘটল না। আমি দেয়ালগুলো আবার পরীক্ষা করে দেখলাম যদি কোনো গুপ্ত দরজার খোঁজ মেলে, কিন্তু কোনো চিহ্নই দেখতে পেলাম না। এমনকি যে বাদামি কাগজ দিয়ে দেওয়াল মোড়া আছে তার মধ্যেও কোনো সেলাই চোখে পড়ল না। তাহলে কি করে সেই বস্তুটি, সে যাই হোক না কেন, যা চাকরটিকে ভয় পাইয়ে দিয়েছে, ঘরের মধ্যে ঢুকলো? আমার ঘরে ফিরে এসে মাঝের খোলা দরজাটা বন্ধ করে আগুনের সামনে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে প্রতীক্ষা করতে লাগলাম। দেখি কুকুরটা দুটো দেওয়ালের কোণে এমনভাবে দেয়ালে পিঠ দিয়ে শরীরটা কুঁচকে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সে দেওয়ালের ভেতর ঢুকে যেতে চাইছে। তার কাছে এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বললাম। আরে বেচারা ভয়ে একেবারে গুটিয়ে গেছে। ইস, তার দাঁতগুলো বেরিয়ে পড়েছে, মুখের দুপাশ দিয়ে লালা ঝরছে। তাকে আদর করতে গেলে নিশ্চয়ই আমাকে সে কামড়ে দিত। সে যেন আমাকে চিনতেই পারছে না। জন্তুটাকে শান্ত করবার সমস্ত চেষ্টায় বৃথা হলো বলে ওকে একা থাকতে দিলাম। আমার অস্ত্রগুলো আগুনের পাশে টেবিলের উপর রেখে চেয়ারে বসে আবার মিকলে পড়তে শুরু করলাম। বিস্ময়কর এবং অবিশ্বাস্য কোনো কিছু পরীক্ষা নিরীক্ষার সঙ্গে আমি যথেষ্ট পরিচিত বলে এরকম পরিস্থিতির মধ্যে পড়েও আমার মনটা বেশ শক্ত করে তুললাম, অথবা বলা যেতে পারে মনে সাহস আনলাম। পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকম অদ্ভুত এবং অচিন্তনীয় ব্যাপার প্রত্যক্ষ করেছি। অদ্ভুত সব ব্যাপার যা বললে একেবারে বিশ্বাসী হবে না বা অতিপ্রাকৃতের পর্যায়ভুক্ত হবে। আমার মতে অতিপ্রাকৃত শক্তি এক অসম্ভব জিনিস। অতিপ্রাকৃত বলতে যা বোঝায় সেটা প্রকৃতির নিয়ম সংক্রান্ত কিছু, যার সম্বন্ধে আমরা একেবারে অজ্ঞ। সুতরাং আমার সামনে যদি ভূতের আবির্ভাব হয়, সেটা হয়তো অতিপ্রাকৃত কোনো শক্তিই হবে। আমার বইয়ের পাতা এবং আলোর মাঝে যেন কিসের একটা ছায়া। ক্রমে পাতাটা অন্ধকারে ঢাকা পড়ে গেল। মুখ তুলে তাকালাম। যা দেখলাম আমার পক্ষে তা বর্ণনা করা দুরূহ।
শূন্যে একটা আবছা অন্ধকার মূর্তি। সেটা যে ঠিক মানুষের তা বলা যাবে না, তবে কিছুটা সেই রকম আকৃতি, একটা মানুষের ছায়ার মতো। সেই মূর্তিটা এত বিরাট যেন তার মাথাটা কড়ি কাঠে গিয়ে ঠেকেছে। তার দিকে তাকিয়ে আমার শরীরের মধ্যে শীতল শিহরণ খেলছে। সামনে একটা বড় বরফের চাই থাকলেও আমি হয়তো এমন কাঁপতাম না। সেদিকে তাকিয়ে লক্ষ্য করলাম দুটো জ্বলন্ত চোখ আমার দিকে তাকিয়ে দেখছে। হঠাৎ সেটা অদৃশ্য হয়ে গেল, তবে অন্ধকারের মধ্যে দুটো ফিকে নীল রঙের রশ্মি মাঝে মাঝে দেখা যেতে লাগলো। আমি আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। নিজের মনেই ভাবতে লাগলাম, এটাই কি ভয়? এটা এটা তো ভয় নয়। উঠতে চেষ্টা করলাম, কিন্তু কিন্তু পারলাম না। মনে হলো বিশাল কোনো ওজন আমার মাথায় চাপিয়ে দিয়ে আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমি শারীরিক এবং মানসিক ক্ষমতা হারিয়ে ফেললাম। ক্রমে ভয়ে কাঠ হয়ে যেতে লাগলাম, কিন্তু ভেতরের আর একটা সত্তা আমাকে যুক্তি দিয়ে বলল, ভয় না পেলে আমার কোনো ক্ষতি হবে না। আর একটা সত্তাও এটাকে মানতে চাইল না। এটা একটা মায়া, ভয় নয়। প্রচণ্ড মানসিক শক্তি প্রয়োগ করে অবশেষে আমার হাতটা টেবিলে রাখা অস্ত্রের দিকে বাড়াতে সক্ষম হলাম। আর তখনই আমার হাত এবং কাঁধ হঠাৎ একটা ধাক্কা খেল। আমার হাত অসাড় হয়ে পাশে ঝুলে পড়ল। এই অবস্থায় লক্ষ্য করলাম বাতির শিখাটা ক্রমে ক্রমে কমে আসছে, তবে একেবারে নিভে গেল না। ফায়ার প্লেসের আগুনও ঠিক একইভাবে কমে আসতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে সারা ঘর অন্ধকারে ডুবে গেল। অন্ধকার ঘরের মধ্যে বসে সেই আবছা বস্তুর ভয় আমার মন থেকে কিছুতেই তাড়াতে পারলাম না। ক্রমে আমার সমস্ত স্নায়ুমণ্ডলীতেই ভয়ের প্রতিক্রিয়া দেখা দিল। প্রকৃতপক্ষে আতঙ্ক এমন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে হয় আমার সব ইন্দ্রিয়ই শক্তি হারিয়ে ফেলবে, না হয় সম্মোহিত হয়ে আমি ফেটে পড়ব। সত্যি আমি বিস্ফারিত হয়েছিলাম। আমার গলা দিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। মনে পড়ে গেল একসময় আমি বলেছিলাম, আমি ভয় করি না, আমার আত্মা ভয় পায় না। এবং একই সময় আমার শক্তি ক্রমেই বেড়ে উঠেছিল। সেই গভীর অন্ধকারেও আমি একটা জানলার দিকে ছুটে গিয়ে জানলার পর্দা ছিঁড়ে ফেললাম। জানলার পাল্লা দুটো হাট করে খুলে দিলাম। আমার তখন একমাত্র চিন্তা আলো। আমার আলো চাই, এখন আলো চাই আমার। আকাশে চাঁদ উঠেছে, পরিষ্কার শান্ততার আলো। ওপরে চাঁদের আলো আর নিচে নির্জন রাস্তায় গ্যাস লাইটের আলো। পেছনে ফিরে ঘরের ভেতরটা দেখলাম। ঘরের কিছুটা অংশে হালকা চাঁদের আলো পড়েছে। সেই অন্ধকার বস্তুটা আর নেই, শুধু একটা অস্পষ্ট ছায়া দেখতে পেলাম। মনে হলো সেটা আমার সামনের দেওয়ালেরই ছায়া। তারপর হঠাৎ আমার নজরে এলো টেবিলের তলা থেকে একটা হাত উঠে এসেছে। কবজি অবধি তার দেখা যাচ্ছে। মনে হলো আমারই মতো রক্ত মাংসে গড়া একটা বয়স্ক লোকের হাত, রোগা, কোঁচকানো, ছোট, একজন মহিলার হাত। হাতটা খুব আলতোভাবে টেবিলের ওপর রাখা চিঠি দুটো ধরে আছে। হাত এবং চিঠিগুলো হঠাৎই অদৃশ্য হয়ে গেল। আবার সেই মাপা তিনটে টোকার আওয়াজ শুনতে পেলাম, যা এই অদ্ভুত ঘটনা শুরু হওয়ার আগে শুনতে পেয়েছিলাম। ধীরে ধীরে শব্দটা মিলিয়ে যেতেই সমস্ত ঘরটা যেন অল্প কাঁপতে লাগলো। আর সেই সঙ্গে ঘরের শেষ দিকে
মেঝে থেকে বুদবুদের মতো আলোর পুঁটকি উঠতে আরম্ভ করল। বিভিন্ন রঙের, সবুজ, হলদে, লাল, ওপরে নিচে এপাশে ওপাশে চারিদিকে সেই আলোর পুঁটকিগুলো ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। দেওয়াল থেকে অদৃশ্য একটা চেয়ার এগিয়ে টেবিলের সামনে এসে থেমে গেল। পরক্ষণেই সেই চেয়ারে একটা মহিলার অবয়ব ফুটে উঠতে লাগলো। সেটা যেন জীবন্ত, অথচ মৃত্যুর মতোই ভয়ঙ্কর। মুখটা কোনো যুবতীর, একটা আশ্চর্য শোকাবহ সৌন্দর্য সেই মুখে। গলা এবং কাঁধ খালি, বাকি শরীরটা একটা আলগা মেঘের মতো সাদা কাপড়ে ঢাকা। কাঁধের উপর ছড়ানো চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছে সে। তার চোখ দুটো কিন্তু আমার দিকে নেই, দরজার দিকে তার দৃষ্টি। কিছু যেন একটা শুনছে সে, লক্ষ্য করছে, কারোর জন্য অপেক্ষা করছে। পেছন দিকের ছায়াটা ক্রমে আরো গাঢ় অন্ধকার হয়ে আসছিল এবং আমার মনে হলো আমি যেন দুটো জ্বলন্ত চোখ দেখছি, দৃষ্টি তার চেয়ারে বসা মূর্তিটার দিকে। দরজায় আর একটা মূর্তির আবির্ভাব ঘটল, সেই রকম স্পষ্ট, সেই রকম ভয়ঙ্কর, একটা মানুষের, একজন যুবকের মতো। গায়ের পোশাকটা মনে হলো গত শতাব্দীর বা সেই ধরনেরই কিছু একটা। ঠিক যখন পুরুষ মূর্তিটা নারী মূর্তির দিকে এগোচ্ছিল, তখন সেই অন্ধকারের ছায়া সামনের দিকে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যে তিনটি মূর্তি অন্ধকারে ডুবে গেল। আলোটা আবার সেই দিকে দেখা যেতেই দেখা গেল দুজনের মধ্যে সে দাঁড়িয়ে দুজনকেই ধরে রয়েছে। মেয়েটার বুকে রক্তরেখা, লোকটা ভুতুড়ে তরোয়ালের ওপর ঝুঁকে রয়েছে। তার ঘাড় থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। মেঝের অন্ধকারে মূর্তিটা সেই রক্ত খাচ্ছে। হঠাৎ তারা সকলেই অদৃশ্য হয়ে গেল। আবার বুদবুদের মতো আলোর ফুলকি ঘুরতে ঘুরতে ক্রমশ সেগুলো বড় হতে লাগলো। ফায়ার প্লেসের ডান দিকের দরজাটা নিঃশব্দে খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একজন বয়স্কা মহিলা। তার হাতে তখনও চিঠিগুলো ধরা। তার পেছনে পায়ের শব্দ শোনা গেল। সে ঘুরে দাঁড়িয়ে কিছু একটা শোনার চেষ্টা করল। তারপর সে চিঠিগুলো খুলে মনে হলো পড়ল। তার কাঁধের ওপর দিয়ে একটা ফ্যাকাশে মুখ দেখা গেল। বহুদিন জলে ডুবে থাকা একজন মানুষের মুখ, বিবর্ণ, ফুলো, ভেজা চুলে জলজ আগাছা জড়ানো। দেখলাম মহিলার পায়ের কাছে একটা ছোট শবের আকৃতি পড়ে রয়েছে। তার পাশে গুটি সুটি মেরে একটা শিশু, দারিদ্র পীড়িত দুস্থ শিশু, গাল দুটো তার শুকনো, চোখে ভয়ঙ্কর প্রতীক। বয়স্কা মহিলাটির মুখের দিকে তাকাতেই দেখলাম তার মুখের কুচকানো দাগ উবে গেছে এবং যুবতীর নিটোল মুখ ফিরে এসেছে। কঠিন চোখ, স্থির সেই ছায়া মূর্তি আবার ছুটে এসে সকল মূর্তিকে আগের মতোই অন্ধকারে ঢেকে ফেলল। আবার ঘরটা কেঁপে কেঁপে উঠল। আবার 3 বার টোকার শব্দ শোনা গেল। তারপর আবার সবকিছু অন্ধকারের মধ্যে মিশে গেল। অন্ধকার থেকেই সবকিছুর আবির্ভাব, আবার অন্ধকারের মধ্যেই সবকিছু মিলিয়ে গেল। অস্পষ্টতা দূর হতেই ছায়াগুলোও চলে গেল। ফায়ার প্লেসে আগুন গন গন করে উঠল। বাতির শিখা আবার উজ্জ্বল হলো। সারা ঘটনায় আবার শান্ত ভাব ফিরে এলো। সবকিছুই তখন পরিষ্কারভাবে দেখা যেতে লাগলো। 2টো দরজা তখনও বন্ধ। ভৃত্যের ঘরটা তালা দেওয়া। দেওয়ালের কোণে কুকুরটা হাত পা ছড়িয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম কুকুরটা মারা গেছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, তার জিভটা মুখ থেকে বেরিয়ে পড়েছে।
চোয়ালের দুপাশে ফেনা। কুকুরটাকে আগুনের কাছে নিয়ে এলাম। প্রিয় কুকুরটার এরকম মৃত্যুতে কষ্ট হচ্ছিল। তার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছিল। আমার ধারণা ভয়েই বেচারা। সব থেকে যেটা আমার কাছে আশ্চর্য লাগলো সেটা হলো ঘাড়টা তার ভাঙা, যেন কেউ তার ঘাড়টা মোটকে দিয়েছে। আর একটা অদ্ভুত ঘটনা। আমার ঘড়িটা যে রহস্যজনকভাবে উধাও হয়েছিল, আবার সেটা টেবিলে ফিরে এসেছে। তবে ওটা বন্ধ হয়ে আছে, চলছে না। বাকি রাতটুকুর মধ্যে আর সেরকম কিছুই ঘটল না। দিনের আলো না ফোটা পর্যন্ত আমি সেই ভুতুড়ে বাড়িতেই ছিলাম। চলে আসবার আগে সেই ছোট্ট ঘরটা আর একবার দেখতে গেলাম, যেখানে আমি এবং আমার চাকর কিছুক্ষণের জন্য আটকে যাই। আমার দৃঢ় বিশ্বাস, যদিও এই বিশ্বাসের সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবো না, এই ছোট্ট ঘরটি থেকে এই ভুতুড়ে কাণ্ডের সবকিছুর উৎপত্তি, যা আমি নিজের চোখে দেখেছি এবং সারা শরীর এবং মন দিয়ে অনুভব করেছি। যদিও দিনের আলোয় আমি এই ঘরে ঢুকেছি, জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে, তবুও মেঝেই দাঁড়িয়ে আমার গা ভয়ে শিরশির করে উঠল। কারণ গত রাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা এ ঘরেই হয়েছে। সত্যি বলতে আধ মিনিটের বেশি আমি সেই ঘরে থাকতে পারিনি। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সেই পায়ের শব্দ শুনতে পেলাম। যখন সদর দরজা খুললাম, তখন স্পষ্ট একটা চাপা হাসির শব্দ কানে গেল। বাড়ি ফিরে আমার পালিয়ে যাওয়া চাকরকে দেখতে পেলাম না। এমনকি 3 দিন তার কোনো খবরও পেলাম না। 3 দিন বাদে লিভারপুল থেকে তার একটা চিঠি পেলাম। প্রিয় মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি জানেন আমি কিভাবে পালিয়ে এসেছি। আমার শরীর ভালো নেই, কর্মক্ষমতা ফিরে পেতে আমার বেশ কয়েক বছর সময় লাগবে। আমি মেলবোর্নে আমার শ্যালকের কাছে যাচ্ছি। জাহাজ আগামীকাল ছাড়বে। আমি এখন কোনো কাজ করি না, তবে মাঝে মাঝে হঠাৎ ভয় পেয়ে চমকে উঠি। মনে হয় আমার পেছনে কেউ যেন রয়েছে। আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, মহাশয় যে আমার জামা কাপড় পাওনা মাইনে আমার মায়ের নামে ওয়ালবর্নে পাঠিয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকবো।